আপনি কি জানেন মহালয়ার সকালটা আজও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ ছাড়া অসম্পূর্ণ? জানেন কি তার জীবনের কাহিনী কতটা বিস্ময়কর? মহালয়ার দিনটির সঙ্গে যৌথভাবে উচ্চারিত হয় তার নাম। বেতারের প্রাণপুরুষ, বাঙালির প্রাণনাথ, মহালয়ার কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কেমন ছিলেন তিনি ব্যক্তিগত জীবনে? প্রতিবার মহালয়া এলেই বাঙালিরা ভোরবেলা রেডিও চালিয়ে শোনেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। এটা শুধু একটি অনুষ্ঠান নয়, বাঙালির জীবনের এক অঙ্গ হয়ে উঠেছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে, যখন সকালের প্রথম আলো ফোটার আগেই মায়ের হাতের তৈরি প্রণামে নিতাম, তখনই কানে ভেসে আসত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঐশ্বর্যময় কণ্ঠ। আসলে মহালয়া একটা তিথি, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা এবং তর্পণের মধ্য দিয়ে শুরু হয় শারদোৎসবে। বাঙালির হৃদয়ে এই দিনটি উৎসবের ঘরে ঢোকার চৌকাঠ। আর ওই বিশেষ অনুষ্ঠানের নেপথ্যে যে নামটি রয়েছে তা কারো অজানা নয়, তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। চণ্ডীপাঠের আগে স্নান করে পট্টবস্ত্র পরিধান করে পুরোহিতের সাজে বসতেন আপন ভোলা বহুমুখী প্রতিভা সম্পন্ন এই গুণী মানুষটি। বাণী কুমারের রচনায়, পঙ্কজ মল্লিকের সুরে ও বীরেন্দ্রকৃষ্ণের স্তোত্রপাঠে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান প্রবাদ প্রতিম হয়ে ওঠে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং তার কণ্ঠের মাধ্যমে মহামায়ার আবেগ আর সৃষ্টির রহস্য সবার হৃদয় ছুঁয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের অজানা কিছু তথ্য, যা মহালয়াকে এত যুগ ধরে সমৃদ্ধ করে চলেছে অবিরত। শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখুন, কারণ তার জীবনের আর কণ্ঠের পেছনের গল্পগুলো আপনাকে চমকে দেবে। শরতের পুজো, পুজোর উচ্ছ্বাস, কলকাতার বেতার, বেতারের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ইনি এমন এক বাঙালি যার অভাবনীয় জনপ্রিয়তার কারণে বেতারের অনুষ্ঠানকে মহালয়া বলে ভুল করেন অনেকে। অনুষ্ঠানটির নাম মহিষাসুরমর্দিনী। এই অনুষ্ঠানের এতটাই জনপ্রিয়তা যে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা মিথ। কল্পনা করুন, একটি সময় যখন রেডিও ছিল মানুষের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম, ঠিক সেই সময়ে তার অনবদ্য কণ্ঠ মহালয়ার অনুষ্ঠানকে এক ধ্রুপদে চিহ্নিত করেছে। একবার তার গলায় উচ্চারিত মহিষাসুরমর্দিনী স্তোত্র হাজার হাজার বাঙালির হৃদয়ে অনুরণিত হয়েছিল। তাহলে ভাবুন, কেমন ছিল সেই মানুষটির জীবন, কিভাবে তিনি মহালয়ার সাথে এত নিবিড়ভাবে জড়িয়ে পড়েছিলেন। শুধুমাত্র একজন বাচক ছিলেন না, তার জীবন এবং অবদান এক বিস্ময়কর অধ্যায়। রেলের চাকরির পাথ গুটিয়ে আকাশবাণীতে গিয়ে কিনা পড়েছেন তিনি, বেতার নাটকে তিনি, মহিলা মজলিসে তিনি, শ্রোতাদের চিঠি চাপাটি নিয়ে সবিনয় নিবেদনে তিনি, মহিষাসুরমর্দিনীতেও তিনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা বললেই প্রথমে আমাদের মনে আসে তার অনবদ্য কণ্ঠে মহিষাসুরমর্দিনীর স্তোত্র। নলিনীকান্ত সরকার তার আত্মজীবনী আসা যাওয়ার মাঝখানেতে লিখেছেন, একটা দিনের কথা বলি, বর্ষাকাল, বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতে পারিনি। সন্ধ্যা নাগাদ দারুণ বৃষ্টি নামল, রেডিওটা চালালাম, বীরেন্দ্র ভদ্রের কণ্ঠে ঘোষণা এলো, বললেন, এবার একটু পিয়ানো শুনুন। বুঝতে পারলাম প্রথম আর্টিস্ট আসেননি। পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন ভদ্র। দ্বিতীয় আর্টিস্টও অনুপস্থিত। বীরেন ভদ্র ঘোষণা করলেন, এবার রবীন্দ্রসঙ্গীত। বলা হল গায়ক স্বয়ং বীরেন ভদ্র। এমন অসংখ্য ঘটনার স্বরলিপি এই মানুষটি। আসি মহিষাসুরমর্দিনীর কথায়। আকাশবাণী থেকে তখন অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো সরাসরি। কোনো ভুল হলেও শুদ্ধ নেওয়ার উপায় ছিল না। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। এদিকে যন্ত্র বেজে উঠতেই আবেগমথিত গলায় চরাচরে বীরেন্দ্রকৃষ্ণ বলে চললেন, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। ঘরের সবাই তো হা, পাশে বসা বাণী কুমার, আরেক প্রবাদ প্রতিম পুরুষ, তিনিও থ। তার বন্ধু এইসব কি বলে চলেছেন? এমন তো হওয়ার কথা নয়। তাকে থামানোও যাচ্ছে না, শুধু বাজনাদাররা বাজিয়ে চলেছেন, বাকি সবাই হতমেহব্বল। একমাত্র পঙ্কজ কুমার মল্লিক অবিচল, একরাশ বিস্ময় নিয়ে ঘনঘর মুগ্ধ চাহনি তার। তিনি দেখে চলেছেন তার বন্ধু এবং সহকর্মীটিকে, শুনে চলেছেন তার আলোকিত স্বর্গীয় ধারা বিবরণ। মাঠ জোড়া শস্য শ্যামলা ফসলের আগাম আঘ্রাণ তিনি
বুঝি টের পেয়েছিলেন বীজ বপনের কালেই। সদ্য স্নাত বীরেন্দ্রকৃষ্ণের গৌরবর্ণ শরীর ঘিরে তখন জ্যোতির্বলয়ে বেষ্টনী। তাকে ভেদ করার তার সাধ্যি। সিল্কের কাপড়, গায়ে ওড়নি, চোখ অর্ধ নির্মিলিত। স্তবগানে বিভোর হয়তো তিনি, বা তার অন্তরাত্মাও। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ের আগমন বার্তা। কোনো ক্রমে ইশারায় সাই দিলেন পঙ্কজ মল্লিক। ঠিক আছে, চালিয়ে যাও। সেই হলো শুরু। প্রথম কয়েক বছর এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করলেন যুগ্মভাবে রায়চাঁদ বরং ও পঙ্কজ মল্লিক। পরে এককভাবে পঙ্কজ মল্লিক। পরবর্তীকালে অনুষ্ঠানে কিছু পরিবর্ধন করা হয়। গানের শিল্পীও বদলায়, তবে গ্রন্থনা ও আবৃত্তির শিল্পী ছিলেন অপরিবর্তিত। মহালয়ার অনুষ্ঠান শুরু হয়েছিল অনেক আগে। 1931 সালে রেডিওতে প্রথম মহালয়া সম্প্রচারিত হয়। আর এই অনুষ্ঠানকে যে ব্যক্তি কালজয়ী করে তুলেছিলেন তিনিই হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার কণ্ঠে মা দুর্গার আবাহন যেন জীবন্ত হয়ে উঠত। এভাবে সূতিকা ঘরে বদলে দিয়েছিল বাঙালির অতি প্রিয় মহালয়ার মুখরা। 1905 সালের আগস্ট মাসে বীরেন্দ্রকৃষ্ণের জন্ম। তিনি একটি বিদ্যাশীল পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে সংস্কৃতি এবং সাহিত্যের প্রতি গভীর আগ্রহ ছিল। বাবা কালীকৃষ্ণ ভদ্র এবং মা সরলা সুন্দরী দেবী। ঠাকুরমার কাছেই সংস্কৃতের প্রথম পাঠ বীরেন্দ্রর। ছোটবেলা থেকেই তার সাহিত্য এবং সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল। অঙ্কে মন ছিল না বীরেন্দ্র। ম্যাট্রিক পাস করেই বীজগণিত, পাটিগণিত, জ্যামিতির যত বই ছিল সব গঙ্গায় জলাঞ্জলি দিয়েছিলেন। এতদিনের বোঝা লঘু করতে পেরে সে কি আনন্দ! তবে ছোটবেলা থেকে স্মৃতিশক্তি ছিল প্রখর। ভালো আবৃত্তি করতে পারতেন। একবার রাজেনবাবু এক আবৃত্তি প্রতিযোগিতায় বীরেনের নাম লিখিয়ে দেন। বীরাঙ্গনা কাব্য ছিল আবৃত্তির বিষয়। সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলেন বীরেন। শিক্ষার শুরু কলকাতার প্রেসিডেন্সি কলেজে। সেখানে তিনি সাহিত্য এবং সংস্কৃতের উপর গভীর জ্ঞান অর্জন করেন। এরপরে তার অভিনয় শিল্পের প্রতি আকর্ষণ এবং বাচিক শিল্পের দক্ষতা তাকে রেডিওর দিকে নিয়ে আসে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ ছিল মহালয়ার বিশেষত্ব। তার কণ্ঠে যখন জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী ধ্বনি ওঠে, তখন বাঙালির মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। এই কণ্ঠের গভীরতা, শক্তি এবং বাচিক উৎকর্ষ তাকে বাঙালি সংস্কৃতির অমর প্রতিনিধি করে তুলেছে। মহিষাসুরমর্দিনী স্তোত্র পাঠ করা ছিল তার বাচিক শিল্পের শীর্ষস্থানে পৌঁছানোর নিদর্শন। মহিষাসুরমর্দিনী নামক অনুষ্ঠানটি মহালয়ার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি শুধু একটি আধ্যাত্মিক অনুষ্ঠান নয়, বরং বীরেন্দ্রকৃষ্ণের ভোকাল দক্ষতা এবং তার কণ্ঠের মহিমা মহালয়ার সঙ্গে একাত্ম হয়ে গেছে। মহালয়ার দিনে বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে শোনা যায় দেবীর অগ্নিকর রূপ এবং অসুর নিধনের বীর গাথা। প্রতি বছর মহালয়ার দিন ভোরবেলা বাঙালি ঘুম থেকে উঠে তার কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনে শুরু করে দেবী দুর্গার আবাহন। তার কণ্ঠ যেন এক ঐতিহাসিক সুর, যা মানুষকে আবেগে আবদ্ধ করে রাখে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বজায় রয়েছে। 1976 সালে মহালয়ার ভোরে উত্তম কুমারের স্তোত্র পাঠে দুর্গা দুর্গতি হারিণী সম্প্রচারিত হয়েছিল বীরেন্দ্রকৃষ্ণের অনুষ্ঠানের পরিবর্তে। সেই নিয়ে কম জল ঘোলা হয়নি। বীরেনবাবুর কি প্রতিক্রিয়া ছিল! তিনি বরাবরই একজন অত্যন্ত বিনয়ী, মৃদুভাষী, শান্ত ও ঠান্ডা মাথার মানুষ ছিলেন। তিনি রেগে যাননি বা উত্তেজিত হননি, শুধু জানিয়েছিলেন, ভালো তো, নতুন কিছু মানুষের পছন্দ হলে তো ভালোই। এমনকি স্বয়ং উত্তম কুমার এসে তাকে অনুষ্ঠান শোনার অনুরোধ করে গিয়েছিলেন। কিন্তু মানুষ মেনে নেননি কণ্ঠের বদল। তুমুল বিক্ষোভে বাধ্য হয়ে সেই বছরই মহাষষ্ঠীর দিন সকালবেলায় পুনরায় সম্প্রচারিত হয় মহিষাসুরমর্দিনী। বেতারে আক্ষরিক অর্থে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সত্যি, বেতার তাকে যদিও হলে বাঙালি তাকে আজও ভুলে দিয়ে। 1991 সালের 4 নভেম্বর তিনি অমৃতলোকে যাত্রা করেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবন এবং কর্ম শুধুমাত্র বাঙালি সংস্কৃতির এক ধ্রুপদী অধ্যায় নয়, তিনি ছিলেন একজন মহান শিল্পী, যিনি শব্দের মাধ্যমে অমর হয়ে উঠেছেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ এবং তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলতেই পারি, তিনি বাঙালির হৃদয়ে চিরজীবী হয়ে থাকতেন। তার অবদান সবসময় স্মরণীয় থাকবে এবং মহালয়া অনুষ্ঠানে তার উপস্থিতি
অমলিন থাকবে। কমেন্টসে আপনার মতামত জানান। আরও এমন চমকপ্রদ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।